নমস্কার বন্ধুরা, একদিনে মুর্শিদাবাদ ভ্রমণে প্রথমে দেখাবো হাজারদুয়ারি প্যালেস, তারপরে দেখাবো কাঠগোলা বাগানবাড়ি, তারপরে দেখাবো জগৎ শেঠের প্যালেস, সঙ্গে নসিপুর রাজবাড়ি, মির্জাপুরের বাড়ি এবং ঐতিহাসিক মির্জাপুরের 1100 কবর এবং সঙ্গে আজিমুন্নিসা বেগমের সমাধি। তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিও। ব্যারাকপুরে আমাদের ট্রেন ছিল 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেন একদম রাইট টাইম, কিন্তু আমি ট্রেনের ব্লগ বেশি করতে পারিনি, কারণ রিজার্ভেশন কোচ থাকা সত্ত্বেও এত আনওয়ান্টেড প্যাসেঞ্জার ভর্তি ছিল যে গেটের বাইরে দাঁড়াবার বা বেরিয়ে রেকর্ডিং করার কোনো সুযোগ পাইনি সেইভাবে। তাও কিছু আমি করেছি, সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম। 10:17 আমাদের ট্রেন পৌঁছলো বহরমপুর। নির্ধারিত সময় থেকে মাত্র ট্রেন 10 মিনিট ডিলে চলছে। আমাদের ট্রেন 163 কিলোমিটার পথ অতিক্রম করলো ব্যারাকপুর থেকে। পরবর্তী স্টেশন মুর্শিদাবাদ। 20 মিনিট আমাদের ট্রেন এখন ছেড়ে গেল বহরমপুর। পরবর্তী স্টেশন মুর্শিদাবাদ। আমরা এখন 10:30 আমাদের ট্রেন পৌঁছালো এখন মুর্শিদাবাদ স্টেশন। সেই সঙ্গে আমাদের ট্রেন 174 কিলোমিটার পথ অতিক্রম করলো ব্যারাকপুর থেকে। স্টেশনের বাইরে অনেক টোটো এবং ঘোড়ার গাড়ি পাওয়া যায়। আমি একটা টোটো রিজার্ভ করে বিভিন্ন স্পট আপনাদের সঙ্গে। 10:51 আমরা পৌঁছেছি হাজারদুয়ারি প্যালেস। এই হচ্ছে হাজারদুয়ারির প্যালেসের ভেতরটা। হাজারদুয়ারি প্রাসাদ ও ইমামবাড়ার সমস্ত কিছু লেখা আছে এর মধ্যে, পজ করে পড়ে নেবেন। আর যারা অনলাইন করবেন তারা এই কিউআর কোড স্ক্যান করেও করতে পারবেন টিকিট। তাছাড়া অফলাইন টিকিট কাউন্টারও রয়েছে। টাইম হচ্ছে সকাল 9টা থেকে 4:30। আমাদের অনলাইন টিকিট আছে, এখন অনলাইন টিকিট শো করাবো। সেই তাজমহলের যে ওয়েবসাইট দিয়ে করেছিলাম সেই ওয়েবসাইট দিয়েই করা আছে টিকিট। অনলাইন টিকিট চেক হয়ে গেছে, তবে এখানে কোনো স্ক্যানিংয়ের ব্যবস্থা নেই। অর্ধেক কেটে নিয়ে নিল, এবার বাদ বাকি অর্ধেকটা আরেক জায়গায় চেক হবে। মুর্শিদাবাদের পর্যটনে সবার প্রথমে নাম আসে হাজারদুয়ারি প্যালেস। অনেকেই মনে করেন এটি তৈরি করেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এটি সম্পূর্ণ ভুল তথ্য। হাজারদুয়ারির অর্থ হাজার দরজা। এই প্রাসাদে 1000-এর দরজা রয়েছে, যার মধ্যে 100টি মিথ্যে। এই হাজারদুয়ারির সাথে নবাব সিরাজউদ্দৌলার কোনো সম্পর্ক নেই। নবাব সিরাজউদ্দৌলা মারা যাওয়ার 72 বছর পর মির্জাপুরের পঞ্চম পুরুষ নবাব নাজিম হুমায়ুন জাহ এটি তৈরি করেন। তিনি ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব। তিনি 1824 থেকে 1838 অবধি রাজত্ব করেন। সেই সময় তিনি 1829 সালে নির্মাণ কাজ শুরু করেন ও 1837 সালে শেষ করেন। তৎকালীন 18 লক্ষ টাকা ব্যয়ে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন। প্রাসাদটি বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পুরোপুরি বন্ধ, তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না। প্রাসাদে 114টি কক্ষ এবং 8টি গ্যালারি রয়েছে। এতে রয়েছে বর্ম, চমৎকার চিত্রকর্ম, নবাবের বিস্তৃত প্রতিকৃতি, চীন থেকে হাতির দাঁতের সুন্দর কাজ এবং অন্যান্য অনেক মূল্যবান শিল্পকর্মের একটি চমৎকার সংগ্রহ রয়েছে এতে। হাজারদুয়ারি প্যালেসের সামনে ঠিক অবস্থিত নিজামত ইমামবাড়া। এটি তৈরি করেন নবাব সিরাজউদ্দৌলা। সারা বছর বন্ধ থাকলেও মহরমের অনুষ্ঠানের সময় এটি খোলা হয়। ইমামবাড়া এবং হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী বাগানের জায়গায় এবং পুরনো মদিনা মসজিদের পাশে এই কামানটি রাখা আছে। এই কামানটির নাম বাচ্চাওয়ালি টোপে বা বাচ্চাওয়ালি কামান। কামানের মুখ 1 ফুট 7 ইঞ্চি। কামানটির ওজন প্রায় 7657 কেজি। বলা হয় যে এই ফায়ারিংয়ের জন্য 18 কেজি গান পাউডারের প্রয়োজন হয়। জানা যায় ঢাকার জৈনিক
জনার্দন কর্মকার কামানটি তৈরি করেন। হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মাঝে এই মদিনা মসজিদটি অবস্থিত। নবাব সিরাজউদ্দৌলা এটি নির্মাণ করেন। মক্কা থেকে পবিত্র মাটি এর মধ্যে রাখা আছে। আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি ক্লক টাওয়ার বা ঘড়িঘর নামে পরিচিত। ক্লক টাওয়ারটি হাজারদুয়ারি প্রাসাদের স্থাপত্যিক কর্নেল ম্যাকলিওডের একজন বাঙালি সহকারী সাগর মিস্ত্রি এটি ডিজাইন করেছিলেন। বর্তমানে ঘড়িটি বন্ধ আছে। আপনারা যখন এন্ট্রি করবেন বাঁ দিক দিয়ে যে ক্লক টাওয়ার দেখছেন তার বাঁ দিক দিয়ে হচ্ছে এক্সিট। এই এক্সিট দিয়ে বেরিয়েই আবার বাঁ দিকে হচ্ছে এদিকে হচ্ছে টয়লেট, ডান দিকে এক্সিট। মুর্শিদাবাদ ভ্রমণের একটি প্রথাগত জনপ্রিয় আকর্ষণ কাঠগোলাপ প্রাসাদ এবং বাগান, যা 1873 সালে ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার দ্বারা নির্মিত হয়েছিল। এখানে বেশ কিছু জৈন ও হিন্দু মন্দির রয়েছে। পরিবেশটা দারুণ, সুন্দরভাবে ইউক্যালিপটাস গাছ ভর্তি, তার মধ্যখান দিয়ে রাস্তা। টিকিট মূল্য 30 টাকা। 8 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগে। এটা হচ্ছে বাউরি। এখানে জল সংরক্ষণ করতে। এটা হচ্ছে মাছের ঘর, বাউরির ঠিক অপোজিটে। এখানে একটা মিনি চিড়িয়াখানা। বড় রাউন্ড করলো, রাউন্ড। কানায় কানায় ঘুরছে। 30 টাকা করে টিকিট নিয়েছে, তার মধ্যে এখানে 8টা স্পট আছে দেখার মতো। গাইডেরও ব্যবস্থা আছে, গাইড 100 টাকা করে নেবে। আমরা অবশ্য গাইড নিইনি। তা দেখে বেরিয়ে এখানে সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা বানানো হয়েছে, পাহাড় বানানো হয়েছে, বিভিন্ন একটা ছোট চিড়িয়াখানা, মিনি জু টাইপের। মানে বাচ্চাদের নিয়ে আসবেন, খুব ভালো লাগবে। কত রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম করা আছে নিচে, জলের নিচে। অনেক ভিড় হচ্ছে। চা কফি ব্রেক। কফি 20 টাকা পার কাপ। এইটি হলো কাঠগোলা প্রাসাদ। প্রাসাদটি একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এবং এতে চমৎকার ঝাড়বাতি, আয়না, আসবাবপত্র ইত্যাদি প্রদর্শন করা হয়েছে। তবে নিচের ফ্লোরটা পুরোপুরি টিকিটের মধ্যে ইনক্লুডিং, আর ফার্স্ট ফ্লোরে যেতে গেলে আপনাকে 20 টাকা এক্সট্রা টিকিট কাটাতে হবে। ঠিক গেটের সামনে ছোট ফাউন্টেন। ইদারা বা কুয়ো, এখান থেকে আগে সমস্ত বাড়ি জল সাপ্লাই হতো, এখন বন্ধ আছে। সংরক্ষিত কিছু দলিল থেকে প্রকাশ পায় যে বাগানের কিন্তু একসময় একটি ব্যান্ডস্ট্যান্ড মির্জাপুর কাদের নকশা। পজ করে একবার দেখে নেবেন। এটি হচ্ছে দাদাবাড়ি।
অনেক বড়। জয় বজরংবলী। এখানে একটা সুন্দর বজরংবলী মন্দির আছে, পাশে জলাশয় আছে, এখানে বোটিং হচ্ছে, 25 টাকা পার হেড খুব সম্ভবত। সবাই প্রার্থনা করছে। মেন মন্দির পাশেই নৌকো ভ্রমণ, 25 টাকা করে। সবাই বোটিং করছে, সময় 15 মিনিট আর 4 জন করে অ্যালাউ। যাদের সময় থাকবে অবশ্যই একবার বোটিং করে যাবেন, বাচ্চারা খুব আনন্দ পাবে। মেনলি জৈন মন্দির, ভেতরে ফটোগ্রাফি ভিডিও বারণ আছে, তাই বাইরে থেকে এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। খুব সুন্দর মন্দিরটা, আর কত রং বেরঙের ফুল। এইসব জায়গায় মেনলি শীতকালেই ভালো, শীতকালে ঘোরাফেরা সব দিক দিয়ে ভালো। দেখালাম, পজ করে পড়ে নেবেন ভিডিওটা। তো সুন্দর ফুলের বাগানটা দেখ, পুরো লাল হয়ে রয়েছে। এইটা ঠিক মন্দিরের ব্যাক সাইডে, এই যে মন্দির তার ব্যাক সাইডে। সবার সেলফি পর্ব চলছে এখন। পুরো ফুলের বাগানে ভর্তি, কত পুকুরের এপার দিয়ে পুরো ভিউটা দেখুন, খুব সুন্দর। রিফ্লেকশনটা কত সুন্দর। এই হলো কাঠগোলা প্রাসাদ। ঘুরতে ঘুরতে আমরা এসেছি জগৎ শেঠের বাড়ি। সব চেয়ার টেবিলের উপরে বসে রয়েছে, সবাই রিল্যাক্স করছে। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। টিকিট মূল্য 30 টাকা পার হেড, বাচ্চাদের লাগেনি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহকারী জগৎ শেঠকে সেই সময় বিশ্বে পরিচিত সর্বশ্রেষ্ঠ ব্যাংকার এবং মানি চেঞ্জার হিসাবে বর্ণনা করা হয়েছে। বাড়িটি বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে। এটা জগৎ শেঠের বাড়ির সামনে এসেছি। এখানে একটা ক্যাফে আছে, জগৎ শেঠ রেস্টুরেন্ট। এখানে নলিন গুড়ের কফি পাওয়া যায়, 35 টাকা পার হেড। সবাই বসেছি, এখন কফি পর্ব হবে। সবাই এখন শীতকালে রোদ পোয়াতে পোয়াতে কফি খাচ্ছে, নলিন গুড়ের কফি। কেমন কেমন? 35। কফি তো অনেক খেয়েছি, কিন্তু এরকম নলিন গুড়ের কফি এই প্রথম খেলাম। আপনারা অবশ্যই খাবেন, হাইলি রিকমেন্ডেড। একদম নলিন গুড়ের পুরো একেবারে গন্ধ ভরপুর, আর এইসব জায়গায় এরকমই পাওয়া যায় অরিজিনাল। জগৎ শেঠের বাড়ি, ওনারই তো রেস্টুরেন্ট কাম ক্যান্টিন। আমার তো খুবই পছন্দ, কফিটা দুর্দান্ত হয়েছে। জগৎ শেঠের বাড়ির ভেতরে একটা সুন্দর ফাউন্টেন, পরিবেশকে খুব সুন্দর করে তুলেছে। জগৎ শেঠ মিউজিয়ামের হাউসে তার ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে বিগত যুগের মুদ্রা, মসলিন এবং অসামান্য পোশাক, সোনার উপর সুতা দিয়ে সূচিকর্ম করা বেনারসি শাড়ি। তার বাড়ি একটি গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গের পাশাপাশি একটি ভূগর্ভস্থ চেম্বার দিয়ে পরিপূর্ণ। এইগুলো টোটালি আপনাদের দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি টোটাল বন্ধ ছিল, কিন্তু সাধারণ মানুষ এটা পর্যবেক্ষণ করতে পারে। নাসিপুর রাজবাড়ি, এটা হাজারদুয়ারি প্যালেসের মতো
নকল করে করা হয়েছে। নসিপুর রাজবাড়িটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি দেবী সিংহের দরবার ছিল, যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসাবে বিখ্যাত। এটা আমরা প্রবেশ করছি, ঢুকতেই বজরংবলীর মূর্তি। কত সুন্দর একটা উদ্যান করেছে। ঝুলন উৎসব খুব বিখ্যাত এই নসিপুর রাজবাড়ি। চারিদিকে অনেক মন্দিরের মধ্যে বিভিন্ন রকম বিগ্রহ রয়েছে এবং প্রত্যেকটা দেয়ালে খোদাই রয়েছে, যেমন বজরংবলীজি, এটা হনুমানজি, এটা যমরাজ, সব বিভিন্ন দেব দেবতা রয়েছে। একবার প্রদক্ষিণ করি, কারণ সব দেখানো সম্ভব হবে না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে কোনো কিছুর একটা শুটিং চলছে, প্রি ওয়েডিং শুটিংও এখানে হয় এই রাজবাড়িতে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে কোনো বাধা নেই, আর সব জায়গায় গাইড পাওয়া যায়, 50 টাকা, 80 টাকা, 100 টাকা। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা গাইড নিয়ে নেবেন, আমরা যেমন গাইড নিয়ে নিই। বৈঠক মহারাজজি, ভৈরবজি, শঙ্করাচার্য। বাংলা সংস্কৃতি খালি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলো গভর্নমেন্টের একবার দৃষ্টিপাত দেওয়া উচিত, বাদ বাকি গভর্নমেন্ট জানে। নমকরম দেহরি, এটি ছিল মীর জাফরের প্রাসাদ। এখন প্রাসাদের আর কিছুই অবশিষ্ট নেই, ভেতরটা পুরোটাই পরিত্যক্ত। দেখলাম নোটিশ বোর্ডে কিছু নোটিশ দেওয়া আছে, আপনারা পজ করে পড়ে নেবেন। এটা এখন পরিত্যক্ত। এটা যে ভেতরের দিকটা পুরো আগাছা জঙ্গলে ভর্তি হয়ে গেছে। মীর জাফর ও তার পরিবারের ঐতিহাসিক 1100 কবরস্থানটি প্রায় 3.51 একর জায়গা জুড়ে তৈরি করেছিলেন। এটি মীর জাফর থেকে শুরু করে নাফাজি রাজবংশের বাংলার পরবর্তী নবাবদের কবর এবং পরিবারের সদস্যদের কবর রয়েছে। সেই মীর জাফরের বংশধরদের সমাধি এখনও বংশের যারা জীবিত তারাও খুব সম্ভবত কবর দেয়, সেটা অবশ্য গুগল করে দেখতে হবে। দিনের বেলা এসছি, পুরো ফাঁকা শুনশান, আমার আশেপাশে কেউ নেই, পুরো সমাধি ক্ষেত্র, চারিদিকে প্রচুর সমাধি ছড়িয়ে রয়েছে। মেন ব্যাপার কোনো ফলক বা শিলা নেই যে দেখে বোঝা যাবে যে কোনটা কার। এখানে লোকাল গাইড আছে, 50 টাকা করে চাচ্ছিল, তো আপনারা অবশ্যই গাইড নিয়ে বুঝতে পারেন। অনেক সমাধি, প্রচুর, 1100 সমাধি তো নামই আছে। এটা যে আজিমুন্নিসা বেগমের সমাধি, মুর্শিদ কুলি খাঁর কন্যা। সমাধির ভেতরে ঢুকছি আমরা। আজিমুন্নিসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজা উদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী। স্থানীয় একটি মিথ্যা প্রচলন আছে যে তিনি একজন নিষ্ঠুর মহিলা ছিলেন এবং তার স্বামী তাকে জীবন্ত কবর দিয়েছিলেন, যদিও এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই। এই সেই কবর,
হাজি মুন্নিসা বেগমে। এটা সমাধির উপরের জায়গাটা। আপাতত এইসব দেখিয়ে আমাদের আজকের ওয়ানডে মুর্শিদাবাদ ভ্রমণ জার্নি এখানে শেষ করছি। এখন যাব স্টেশন, সেখান থেকে দেখাবো ট্রেন জার্নি। এখানে এসেছি ভাই ভাই হিন্দু হোটেলে, ঠিক স্টেশনের সামনে আমরা খেতে বসেছি। এখন আমরা দুপুরে লাঞ্চ করছি ঠিক মুর্শিদাবাদ স্টেশনের সামনে ভাই ভাই হিন্দু হোটেল। এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। এটা মুর্শিদাবাদ স্টেশনের বাইরের দৃশ্য। এখান থেকে 5টা কুড়িতে আছে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস 13-114। 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে, যাই ট্রেনে উঠি তারপর দেখাবো। মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এসকালেটরের সুবিধা আছে, বয়স্ক লোক বা ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছেন তাদের জন্য এসকালেটরের ব্যবস্থা আছে। উঠে 2 নম্বর প্ল্যাটফর্মে যাবেন, 2 আর 3 নম্বরে দেবে হাজারদুয়ারি এক্সপ্রেস। আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ট্রায়াল রান আগেই চালু হয়ে গেছিলো, এখন প্যাসেঞ্জার ট্রেনও যাচ্ছে। খুব তাড়াতাড়ি মেইন লাইনের সঙ্গে কানেক্টিং হবে। পাঁচটা বেজে 39 আমাদের ট্রেন এখন বহরমপুর স্টেশন ছাড়লো। পরবর্তী স্টপেজ বেলডাঙ্গা। ভাজা চাল 6টা বেজে 59 কৃষ্ণনগর। 7টা বেজে 35 মিনিট আমাদের ট্রেন পৌঁছালো রানাঘাট। ট্রেন প্রায় 5 মিনিট অ্যাডভান্স আছে। পরবর্তী স্টেশন ব্যারাকপুর। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 133 কিলোমিটার পথ অতিক্রম করলো মুর্শিদাবাদ থেকে। 8টা বেজে 30 মিনিট ব্যারাকপুর পৌঁছে গেছে, সেই সঙ্গে 174 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আর আমাদের 8:30টায় পৌঁছে দিয়েছে, 10 মিনিট অ্যাডভান্স। আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।